অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশনে যখন আপনি আসতেছেন, এখানে আসার পরে আপনি যখন এই লগ ইন করতেছেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন এই যে আপনি আহ, এই যে যখন কোম্পানি টাইপ সিলেকশন করবেন, তখন আপনি কি করবেন, এই যে ফরেন কোম্পানি, যখনই কোনো ফরেনার থাকতেছে তখন ফরেন কোম্পানি, এই 100% ফরেন কোম্পানি, এই সময় আপনি নিচ্ছেন। যদি আপনার 100% ফরেন কোম্পানি না হয়ে জয়েন্ট ভেঞ্চার হয়, তখনও আপনি এই ফরম্যাটে নেম ক্লিয়ারেন্স দিবেন। অর্থাৎ আপনি এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে আপনার এই যে রেজিস্ট্রেশন অফিস টফিস যখন আপনি দিবেন, তখন আপনার এই এখানে ক্লিক করলে আপনার কি হবে, নেম ক্লিয়ারেন্সের অপশন তৈরি হবে। এই যে এরকম অপশন আসতে থাকবে, জেনারেল ইনফরমেশন দিবেন, আপনার সব তথ্যগুলো দেওয়ার পরে আপনি নেম ক্লিয়ারেন্সের জন্য নেম ক্লিয়ারেন্সটা পাবেন। ঠিক আছে? এই যখন আপনি আর পাবলিক কোম্পানি দিবেন, পাবলিক কোম্পানি যখন দিবেন, তখন আপনার এই যে নেম ক্লিয়ারেন্স আগে নিবেন, সেই নেম ক্লিয়ারেন্সের সাবমিশন নাম্বার এবং ক্লিয়ারেন্স নাম্বারটা আপনি এখানে দিয়ে আপনার রেজিস্ট্রেশনের জন্য আগাইতে হবে। স্যার মূল বুঝতে বিষয়টা পারলাম? হচ্ছে একটা কোম্পানি স্যার এই ইন্ডিয়ান একজন আছে আর হচ্ছে বাংলাদেশি একজন, সেক্ষেত্রে আমার ফরেন কোম্পানি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, আপনি ফরেন কোম্পানি দিয়ে অ্যাপ্লিকেশন করুন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখানে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি একটা অপশন ছিল, এটা আজকে দেখতেছি না, কেন বললাম না। জয়েন্ট ভেঞ্চার কোম্পানির একটা পার্ট ছিল ওই জায়গাটায়, কিন্তু সেটা তো আজকে দেখতেছি না। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। হ্যালো জি প্লিজ বলেন। স্যার, কোম্পানির যখন কোম্পানি করে পেইড আপ ক্যাপিটাল যদি 50 কোটি বা 5 কোটি হইল, ঠিক আছে, কিন্তু হুম। 5 বছর পর পর কোম্পানির দেখা গেছে আর্নিং 100 কোটি হইলো, সেই ক্ষেত্রে কোনো মানে মেমোরান্ডাম বা অন্য কোনো পেইড আপ ক্যাপিটাল বা অথরাইজ ক্যাপিটাল চেঞ্জ করা দরকার হবে। আমি আপনার প্রশ্নটা বুঝিনি, আবার একটু বলেন। কোম্পানি যখন শুরু কোম্পানি যখন করা হয়েছে তখন পেইড আপ ক্যাপিটাল 50 লাখ। এখন 5 বছর পর কোম্পানির আর্নিং ধরেন 10 কোটি টাকা। কোম্পানির যে অডিট রিপোর্ট এখানে আর্নিং এবং কোম্পানির টোটাল অ্যাসেট 10 কোটি টাকা হয়েছে। এখন এই ক্ষেত্রে কোনো কোম্পানির মেমোরান্ডাম বা আহ, ওখানে কোনো চেঞ্জ করার দরকার আছে? না, এটা অথরাইজ। আপনার, এটা এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আপনার কোম্পানি আইনেও কোনো বাধ্যবাধকতা নাই। আপনার এটা বিজনেসের উপর ডিপেন্ড করে, বিজনেস টু বিজনেস ভ্যারি করে। যেমন যারা ম্যান পাওয়ার বিজনেস করে, যারা ট্রাভেল বিজনেস করে, ট্রাভেল এজেন্সির বিজনেস করে, হ্যাঁ, সেক্ষেত্রে ওই আয়টার ক্ষেত্রে বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে এখানে ভালোভাবে কথা বলো। আলাদা রিকোয়ারমেন্টস থাকে। সেই আলাদা রিকোয়ারমেন্টস অনুযায়ী তখন এটা করতে হয়। নর্মালি ব্যালেন্স শিটে আপনার, আপনার যদি 1 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল হয়, আপনার যদি 50 লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল হয়, এবং ব্যালেন্স শিটে যদি আপনার রিটার্ন আর্নিং 10 কোটি টাকাও থাকে, এটা নিয়ে কোনো কথা নেই, এটা থাকবেই, থাকতেই পারে। থ্যাংক ইউ। শাহরিয়ার উল ইসলাম, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কোশ্চেনটা বলেন। স্যার ওই যে আমি জানতে চাচ্ছিলাম স্যার, ম্যানেজিং ডাইরেক্টর যে বললেন 5 বছর পর পর চেঞ্জ করতে হবে স্যার। হুম। স্যার সাপোজ যদি কোনো কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর 5 বছর চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পর 2 বছর পর উনি চলে গেলেন, নতুন একজন ম্যানেজিং ডাইরেক্টর আসলো, হুম। তখন কি ওই যে নতুন যিনি আসছেন তখন থেকে কি স্যার 5 বছর কাউন্ট ডাউন হবে, নাকি যিনি 2 বছর ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর ওইখান থেকে 5 বছর কাউন্ট ডাউন হবে? না, ম্যানেজিং ডিরেক্টর, ওই যে উম, এটাকে বলে ক্যাজুয়াল ভ্যাকান্সি। ক্যাজুয়াল ভ্যাকান্সিতে যিনি আসলেন, ওনার মেয়াদ শেষ হওয়ার আগেই, 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগেই 3 বছর পরে নতুন যিনি আসলেন, তাহলে ওই নতুন ম্যানেজিং ডিরেক্টরের মেয়াদ ওই যে 3 বছর এবং তার পরবর্তী 2 বছর যখন শেষ হবে,
তখন তার আবার রিনিউয়াল বা রিঅ্যাপয়েন্টমেন্ট লাগবে। বুঝতে পেরেছি, মানে নতুন যিনি আসলেন তার ঠিক 3 বছর পরে আবার এটা করতে হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ নাই? আর কারো হ্যান্ড রেজ করা নাই? আমাদের আব্দুল সালাম খান ভাই, আপনার কাছ থেকে আপনাকে খুঁজতেছিলাম, আপনি কেবল আহ কিছুক্ষণ আগে আপনাকে পেলাম। এই 18টা আইটেম বিষয়ে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, আব্দুল সালাম খান ভাই? না, কোনো আনমিউট কোশ্চেন করে নেই। কথা হ্যাঁ, তো শুরুতে অনেকক্ষণ বসেছিলাম তো, এখন আর নম্বরটা ঠিক আছে। আচ্ছা, কোনো কোশ্চেন নাই? না, আর সুন্দরভাবে আগাচ্ছেন, যাক। ওকে, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাহিমার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই। আচ্ছা, যদি আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা বললাম, এই এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকেও, এখন আপনি হয়তো মনে করতেছেন না বা আপনি বলতে পারতেছেন না, যেহেতু অনেকক্ষণ আপনি ছিলেন, আপনার আসতেছে না। পরবর্তীতে যখন আপনার মনে পড়বে, আপনি যখন কোম্পানি ফরমেশন করতে যাবেন, তখন আপনি আমাকে ফোন দিলে এটার সমাধান আপনি ওভার দা ফোনে দিয়ে দিন। এখন আসেন, যে জায়গাটায় আসতেছি সেটা হলো পার্টিকুলার্স অফ বডি কর্পোরেট সাবসিডারিজ, if any, as of memorandum and articles of association. Particulars of body corporate সাবস্ক্রাইবার, এটা কেউ বলতে বলতে পারবেন কি জিনিস? এই কর্পোরেট বডি, পার্টিকুলার্স অফ বডি কর্পোরেট সাবস্ক্রাইবার্স, এই সম্পর্কে কারো ধারণা আছে আপনাদের এখানে? না স্যার, আমার নাই। আচ্ছা, আমি ক্লিয়ার করি তাহলে আপনাদের সবার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে একটা কোম্পানি ফরমেশন কালীন সময়ে আহ, যখন কোনো প্রতিষ্ঠান, কোনো পার্টনারশিপ ফার্ম, কোনো সোসাইটি, কোনো ট্রেড অর্গানাইজেশন বা কোনো অন্য একটা কোম্পানি, এই কোম্পানির শেয়ার হোল্ডার হয়, এই কোম্পানির শেয়ার মালিক হয়, তখন সেটা হয়ে যায় বডি সাবসিডারি, কর্পোরেট সাবসিডারিজ। যেমন আমাদের দেশে যত ব্যাংক আছে, এই ব্যাংক করতে গেলে যেহেতু 400 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল লাগে, সে কারণে কি 400 কোটি টাকা যোগান দেওয়ার জন্য দেখা যায় যে বড় বড় গ্রুপগুলোর ওই সঞ্চিত অর্থ, কোম্পানিগুলোর নিজস্ব পেইড আপ ক্যাপিটাল বা ব্যাংক থেকে নেওয়া লোন, সেই টাকা দিয়ে তারা কি করে, ব্যাংকের শেয়ার কেনে। তখন যেই কোম্পানি ব্যাংকের শেয়ারটা নিচ্ছে, ওই কোম্পানি হয়ে যাচ্ছে ব্যাংকের কর্পোরেট সাবসিডারিজ। আপনি যখন এইখানে কোম্পানি করবেন, আপনার এই কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান শেয়ার মালিক হয়, তখন সেই প্রতিষ্ঠানটা হয়ে যাবে এখানে পার্টিকুলার্স অফ বডি কর্পোরেট সাবসিডারিজ। বুঝা গেল? আদার দেন পার্সন, যদি কোনো প্রতিষ্ঠান কোনো শেয়ার হোল্ড করে, যদি সে নিজের প্রতিষ্ঠান শেয়ার হোল্ড করে তার এমডি বা চেয়ারম্যান বা তার কোনো পরিচালককে এখানে প্রতিনিধিত্ব করার জন্য দেয়, সেই প্রতিষ্ঠানকে বলা হচ্ছে বডি কর্পোরেট সাবসিডারিজ। যদি এটা না থাকে তাহলে আমার এখানে কোনো কাজ নাই, এটা এইভাবেই থাকবে। যদি থাকে তখন এখানে আমাকে এন্ট্রি দিতে হবে। এই এন্ট্রি দেওয়ার ফরম্যাট কি? এই যে অ্যাড রো, আর এখানে গেল আর কি, এখানে আপনি যোগ বিয়োগ করবেন, কোন কোম্পানির নামে, কোন প্রতিষ্ঠানের নামে আপনি শেয়ার নিচ্ছেন, সেগুলো এখানে অ্যাড করবেন। আর প্রতিষ্ঠানের বাইরে ডিতে লিস্ট অফ সাবস্ক্রাইবার্স, ডাইরেক্টরস, ম্যানেজার্স, ম্যানেজিং এজেন্টস, এরা সব কি ব্যক্তি, এরা সব ব্যক্তি। এই ব্যক্তিদের ইনফরমেশনটা আপনি এখানে ইনপুট দিবেন। এই দেখেন লেখা আছে ডাইরেক্টরস মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 50 জন, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। সাবস্ক্রাইবার্স, ডাইরেক্টরস মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 50 জন। এই জায়গাটায় আপনি কি করবেন? এই ডাইরেক্টরদেরকে এন্ট্রি দিবেন। কিভাবে দিবেন? এই যে এন্টার ইনফরমেশন, যখনই আপনি এন্টার ইনফরমেশন দিবেন,
এন্টার ইনফরমেশন দিলে দেখেন এই যে একজন পরিচালক হওয়ার যে তথ্য, তার নাম, তার ফাদারের নাম, মাদারের নাম, তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলি কি আপনার, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি, তার ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, ইন পজিশন, এই কোম্পানির তার কি পজিশন হবে। এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন, সে চেয়ারম্যান হবে নাকি এমডি হবে নাকি কি হবে, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। পরে নমিনেটিং এন্টিটি, ওই যে, আর বডি সার্ভিস, বডি বললাম না, বডি কর্পোরেট, যদি সেরকম কিছু হয় তখন এখানে গিয়ে তাকে সিলেক্ট করতে হবে। ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ ডাইরেক্টর, ম্যানেজার, ম্যানেজিং এজেন্ট, তাহলে আমরা যখন নতুন কোম্পানি করব, এই নতুন কোম্পানির ক্ষেত্রে এখানে আমার কিছুই দেওয়া লাগবে না। যেদিন কোম্পানি রেজিস্ট্রেশন হবে সেই দিন থেকেই উনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানি ম্যানেজিং কি ম্যানেজার, চেয়ারম্যান, পরিচালক হিসাবে গণ্য হবে। কোম্পানির ব্যবসার বাইরে যদি তার কোনো পরিচয় থাকে, এটা এখানে সেটা আসবে। সে যদি অন্য কোনো কোম্পানির পরিচালক হয়, সেটা এখানে সেই তথ্যটা এখানে দিতে হবে। তারপরে তার নাম্বার অফ সাবস্ক্রাইব শেয়ারস, উনি কত শেয়ার নিচ্ছেন, সেই শেয়ারটা এখানে দিতে হবে। তার ন্যাশনাল আইডি বা পাসপোর্ট নাম্বার দিতে হবে এখানে। নাম্বার অফ শেয়ারস, নাম্বার অফ ন্যাশনাল আইডি, পাসওয়ার্ড। এখানে দেখেন এই যে স্টার মার্ক দেওয়া যে তথ্যগুলি আছে, স্টার মার্ক দেওয়া তথ্য এখানে যা আছে, এই স্টার মার্ক দেওয়া তথ্য, নাম, স্টার মার্ক, ফাদার নাম, মায়ের নাম, এই অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, তারপরে টিন পজিশন, তারপরে নাম্বার অফ সাবস্ক্রাইব শেয়ার, এনআইডি। এই তথ্যগুলা আপনার, আপনি এখানে যে এনআইডি দিবেন, এই আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করার সময় এনআইডি নাম্বার ঠিক আছে নাকি, একদম সাথে সাথে ওই এনআইডি অফিসের সাথে, নির্বাচন কমিশনের সাথে আরজেসির কানেকশন তৈরি করা আছে, ওরা সাথে সাথে দেখতে পারে যে নাম্বারটা সঠিক কিনা। আপনি যে ছবি দিবেন সেই ছবির সাথে এই এনআইডির ছবি ঠিক আছে কিনা, মিল আছে কিনা, ওরা সাথে সাথে চেক করে ফেলে। তাহলে এইখানে যে তথ্যগুলি আছে আপনার কোম্পানি ফরমেশনকালীন সময়, যে 18টা তথ্য, বেসিক তথ্য, আর এখানে কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক যাদের নাম আপনি এখানে অ্যাড করতেছেন, তাদের 20টা তথ্য, এই 20টা তথ্য আপনি সঠিকভাবে দিবেন। এখানে যদি কোনো ভুলভাল তথ্য দেন, সেটার জন্য ওই যে যারা উইটনেস হবে, যারা এই ফর্ম সাবমিট করবে, তারা এটার জন্য লায়াবল থাকবে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে, বা এই কোম্পানির রেজিস্ট্রেশনটা আটকে দিতে পারে। আপনি যদি এখানে এনআইডি ভুল এনআইডি দেন, তাহলে যখন ওখানে গিয়ে ধরা পড়বে যে এনআইডিটা ভুল, আপনি যদি আপনার এখানে ভুল টিআইএন দেন, যদি এটা ভুল টিআইএনটা ধরা পড়ে, তাহলে আপনার কোম্পানি রেজিস্ট্রেশনটা হবে না, ওটা স্টপ হয়ে থাকবে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক টিআইএন না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক এনআইডি না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক পাসপোর্ট নাম্বার না দিবেন, ততক্ষণ পর্যন্ত কি আপনার এই কোম্পানি ফরমেশনের কাজটা হবে না। এই সবকিছু যখন আপনি দিলেন, দেওয়ার পরে এই যে নিচে এখানে নতুন কোম্পানির ক্ষেত্রে আপনার অ্যাড অ্যাড বাটন আপনি অ্যাড করবেন, একজন করে মানুষ অ্যাড হয়ে যাবে এই জায়গাটায়, একজন একজন করে আপনার কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তাহলে এইভাবে আপনি যখন যাচ্ছেন, এখানে আপনার এডিট বাটন দেখাচ্ছে, আমার এখানে আসবে হলো আপনি যখন অ্যাড করবেন, অ্যাড বাটন আসবে। তাহলে আপনি কি করলেন, বডি কর্পোরেট দিলেন, এখানে ডাইরেক্টর শেয়ার হোল্ডার দিলেন, দেওয়ার পরে আপনার যদি পরবর্তীতে আপনি যখন চেক ব্যাক করবেন, যদি কোনো ভুল ধরা পড়ে, এই যে এডিট ইনফরমেশন দিয়ে আপনি সেটাকে এডিট করবেন। তারপরে হচ্ছে কি, এই দেখেন এখানে উইটনেস, এই উইটনেস যারা হবে, উইটনেসের সাধারণত আমাদের দেশে যারা যেটা হয়, উইটনেস নামকাস্তে স্যার দিয়ে দেয়। আগের অপশনে একটু একটা ক্লিয়ার, মানে একটু ক্লিয়ার হওয়ার দরকার ছিল।
হ্যাঁ বলেন তো অর্থাৎ কোনটা করবেন? যদি আমার প্রস্তাবিত প্রাইভেট কোম্পানিতে অন্য কোনো একটা কোম্পানি এজ এ শেয়ার হোল্ডার হিসেবে আসতে চায়, নট ব্যক্তি, কোনো কোম্পানি যদি আসতে চায়, তাহলে সেখানে পার্টিকুলার্স অফ বডি কর্পোরেটে আমরা ওই কোম্পানির নামটা এখানে এন্ট্রি দিব। রাইট। আর আহ, আহ, আর সে এবং ওই কোম্পানির এজ এ প্রতিনিধি হিসেবে যিনি থাকবেন, তিনি তার নামটা ডিতে, সাবস্ক্রাইবার বা ডিরেক্টর বা ম্যানেজার বা ম্যানেজিং এজেন্ট হিসেবে তার নামটা আমরা, as a ব্যক্তির নামটা আমরা ডিতে এন্ট্রি করব, এই তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে নাম দেওয়ার জায়গা আছে, এই দেখেন এখানে হলো কোম্পানির নাম, কর্পোরেট বডির নাম। এই দেখেন এখানে প্রেজেন্টেড বাই, রিপ্রেজেন্টেড বাই, ওই কোম্পানির পক্ষে এই কোম্পানিতে কে রিপ্রেজেন্ট হবে তার নাম, তার ঠিকানা এইখানেই আপনাকে দিয়ে দিতে হবে। জি নাম্বার অফ সাবস্ক্রাইব শেয়ার, এই কোম্পানি কতটা শেয়ার সাবস্ক্রাইব করতেছে সেই তথ্য আপনাকে দিতে হবে। তারপরে ওই 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 কোম্পানি যে ডিস্ট্রিক্টে আছে, অর্থাৎ এই যে রিপ্রেজেন্টেটিভ যিনি করতেছেন উনি যে জেলায় আছেন সেই জেলার ঠিকানা দিতে হবে। এটা খুবই সংক্ষিপ্ত। আর আদার দেন কর্পোরেট বডি, এই যে যেটা তখন বোঝালাম, এইখানে তারা, এই জায়গায় তারা, ক্লিয়ার হলো কিনা? জি জি জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে বডি কর্পোরেট এবং পার্সন, এই দুইটা জায়গায় আপনাকে আহ, একদম সুন্দরভাবে আপনি মনে করবেন। মনে করার পরে এখানে এখানে যখন আসবেন, এখানেও আপনার যদি বডি কর্পোরেট একাধিক হয়, হতে পারে, এখানে একটা ঘর দেওয়া আছে, একটা ঘর দেওয়া আছে। যদি বডি কর্পোরেট বেশি হয়, এই অ্যাড রোতে ক্লিক করলেই আপনার কি হবে, রো রো তৈরি হবে। এই দেখেন এখানে আপনি যখনই একটা শেষ হয়ে যাবে আপনি একটা তৈরি করতে পারবেন অ্যাড রো দিয়ে। এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। আপনি যখন একজনের নাম এন্ট্রি করবেন, এই এই এটা ইনফরমেশন দিয়ে যখন একটা নাম আপনি নেবেন, নাম নেওয়ার পরে আপনার এই আরেকটা নাম আপনি অ্যাড করতে পারবেন এখানে। এই জায়গায় যে এই আপনি করতে পারবেন, একটার পর একটা যোগ করতে পারবেন নাম। তারপরে আসেন উইটনেস। এই উইটনেসটা খুব গুরুত্বপূর্ণ। উইটনেসের ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হলো যে আপনারা যারা প্র্যাকটিস করেন, আপনারা যারা প্র্যাকটিস করেন, করবেন, বা আমরা যারা প্র্যাকটিসে আসি, একটা বিষয় পরিষ্কারভাবে আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যদি আপনার ফার্ম বা আপনার সামনে ওই সাবস্ক্রিপশন পেজে যদি স্বাক্ষর হয়ে থাকে, কেবলমাত্র তখনই আপনি এখানে উইটনেস হবেন। আদারওয়াইজ ওই কোম্পানিকেই বলবেন আপনারা উইটনেস দিয়ে দেন, কারে কারে আপনারা উইটনেস করতে চান। কারণ এখানে ওই উপরে স্বাক্ষরে যদি কোনো জালজালিয়াতি হয়, এই যারা সাক্ষী হলো তাদেরকে কোর্ট টান দিতে পারে, এরকম অনেক রেফারেন্স আছে। ফলে এই জায়গাটা আপনারা সাবধান থাকবেন। তাহলে উইটনেস গেল, উইটনেসের তথ্য দিলেন, দেওয়ার পরে ডকুমেন্টস রিপ্রেজেন্টেড ফাইলিং বাই, এই ডকুমেন্টস কে রিপ্রেজেন্ট করলো। অনেক সময় কোম্পানি এমডি করে, অনেক সময় কোম্পানির চেয়ারম্যান করে। হ্যাঁ, তারপরে আপনাকেও দায়িত্ব দিতে পারে, আপনি যথেষ্ট পারসন হন, আপনার তথ্য আপনি এখানে দিবেন, এখানে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে ডিক্লারেশন, এই এতক্ষণ ধরে যে দেওয়া হলো, এই তথ্য যে সঠিক আছে, এই তথ্যের মধ্যে যদি কোনো গরমিল নাই, সেই তথ্য সঠিকতা মানে ডিক্লারেশন দিচ্ছে কে, কোম্পানির এমডি বা কোম্পানির চেয়ারম্যান। এই যে যিনি দিচ্ছেন তার নাম, তারপরে পজিশন, এমডি হয় এমডি, চেয়ারম্যান হলে চেয়ারম্যান। হ্যাঁ, উনি অথেন্টিকেট করতেছেন। এটাকে বলা হচ্ছে ফর্ম 1। ভবিষ্যতে যদি এইখানে কোনো রকমের গোজামিল থাকে, কোনো গরমিল পাওয়া যায়, তাহলে পরে এইখানে যার নাম ঠিকানা থাকবে সে রেসপন্সিবল হবে এই কোম্পানির জন্য। তাহলে এই পর্যন্ত, এই যে ডিক্লারেশন পর্যন্ত হয়ে গেল, আপনার কি কি জিনিস আমরা পেলাম? প্রথমে 18টা আইটেম, তারপরে 18টা আইটেম যাওয়ার পরে কোম্পানির কর্পোরেট বডি, তারপরে ব্যক্তি ব্যক্তি তাদের ইনক্লুশন কিভাবে হবে, এই বিষয়গুলো আপনারা দেখলেন। দেখার পরে যিনি প্রেজেন্টার ফর ফাইলিং বাই,
যিনি আরজেসিতে এই ফাইলটা জমা দিবেন তার নাম ঠিকানা, আর এখানে ম্যানেজিং ডিরেক্টরের নাম ঠিকানা এই ফর্ম 1 স্বাক্ষর করবে। এখানে এখন ম্যানুয়ালি কোনো ফর্ম আরজেসিতে সাবমিট করতে হয় না, কিন্তু আপনি বিং এ কনসালটেন্ট এই ফর্ম 117 ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে স্বাক্ষর করায় নেবেন। এটা আপনার কাছে আপনার ফাইলে রাখবেন। তাহলে এই জি পর্যন্ত গেল। জি হ্যালো, আসসালামু আলাইকুম বেসিক বেসিক স্যার। আমার আরেকটা কোশ্চেন ছিল। বেসিক বিষয়টা আমার শেষ হলো। এই বেসিক সংক্রান্ত বিষয়ে আপনাদের এখন যে দুইটা জিনিস আমার সামনে আছে সেটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার আমি একটু ব্যাকে গেলে স্যার হ্যাঁ, কোশ্চেন গুলো স্যার একটু পরে দিলে সুবিধা হবে না স্যার? আমি পার্ট বাই পার্ট কোশ্চেন নিয়ে শেষ করে দিচ্ছি, যাতে এগুলোর ভিতরের পরে আমি কোনো কোশ্চেন নিব না। স্যার আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করব। হ্যাঁ, আমার এই স্ক্রিনটা কি একটু শেয়ার করব স্যার? বলেন। আমি এতক্ষণ যেগুলো ছিলাম সেই সেই বিষয়ে, এখন যে জায়গায় আছি এই বিষয়ে বলেন। স্যার আমি একটু প্লিজ বলেন। স্যার এই যে মানে নেম ক্লিয়ারেন্সের বিষয়টা তো স্যার নেম ক্লিয়ারেন্সের বিষয়টাতে মানে আমি যখন অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে যাওয়ার আগে তো আমার নেম ক্লিয়ারেন্সটা লাগবে। তখন এই নেম ক্লিয়ারেন্স ফরমেশন ফর নিউতে প্রাইভেট কোম্পানি ফর ফরেন ইনভেস্টর এখানে ক্লিক করে আমি নেম ক্লিয়ারেন্সটা নেব। নেম ক্লিয়ারেন্সটা নেওয়ার পরে হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করতে যাব অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে, সেখানে হচ্ছে আমি ফরেন ইনভেস্টর এই ফরেন কোম্পানি দিয়া এই বাকি প্রসেসগুলো সামনে গেলে রেজিস্ট্রেশনের মধ্যে আসতেছে এই 100% ইনভেস্টেড বাই ফরেন কোম্পানি ব্রাঞ্চ অফিস জয়েন্ট ভেঞ্চার লাইজন অফিস। এখানে হচ্ছে আমি জয়েন্ট ভেঞ্চারটা ক্লিক করব। হ্যাঁ, আর এখানে স্যার আমি যে পূর্বে নেম ক্লিয়ারেন্সটা নিলাম ফরেন কোম্পানি হিসেবে, সেই ক্ষেত্রে এখানে তো এই মানে ইয়েটা লাগবে না, নেম ক্লিয়ারেন্সের সাবমিশন নাম্বারটা লাগবে না। প্লাস হচ্ছে স্যার যে ওখানে তো আপনার নেম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার সময় যে সাবমিশন নাম্বার সেটাও দিবেন, এবং নেম ক্লিয়ারেন্সের যে নাম্বার থাকে, মেমো নাম্বার থাকে, সেটাও দিবেন। ওই দুইটা ম্যাচ না করা পর্যন্ত আপনি সামনে আগাতে পারবেন না। আর স্যার এখানে হচ্ছে যদি ফরেন ইনভেস্টর থাকে তখন তো বিডার পারমিশন মানে সিস্টেমে হচ্ছে বিডার পারমিশনটা চাই। এই ক্ষেত্রে কি সর্বপ্রথম যে শেয়ার হোল্ডার ফরেনার থাকবে ওনার জন্য কি বিডার পারমিশন প্রথমে নিয়ে নিতে হবে? না, এখানে 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 যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে যখন কোনো ফরেন ইনভেস্টর ইনভেস্ট করবে বাংলাদেশে, তখন প্রথমে বিডার কোনো কাজ নাই। বিডার কাজ নাই। আপনার কাজটা হচ্ছে যে আপনি নেম ক্লিয়ারেন্স যেটা নিবেন, সেই নেম ক্লিয়ারেন্স দিয়ে ওই যে আপনার ওই ওই নেম ক্লিয়ারেন্স দিয়ে আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ডলার অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেই ডলার অ্যাকাউন্ট খোলার পরে যে যাকে আপনি শেয়ারটা দেবেন তাকে বলবেন যে আপনি যত টাকা শেয়ার নেবেন তত টাকা এই অ্যাকাউন্টে জমা করেন। তাহলে সেই সেই ডলারটা যখন সেই রেসপেক্টিভ দেশ থেকে আসবে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, তার দেশ থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনার ওই অ্যাকাউন্টে টাকাটা, ডলারটা ঢুকবে। যখন ডলারটা ঢুকবে, ঢোকার পরে ওই ডলারের এনক্যাশমেন্ট সার্টিফিকেট দিবে ওই ব্যাংক। সেই এনক্যাশমেন্ট সার্টিফিকেট আপনাকেও দিবে এবং আরজেসি পোর্টালে তারা আপ করে দিবে। দেওয়ার পরে ওই এনক্যাশমেন্ট সার্টিফিকেট দেখে ফরেন ইনভেস্টমেন্ট নিশ্চিত হয়ে আরজেসি রেজিস্ট্রেশন কনফার্ম করবে। এটা হলো আচ্ছা স্যার। রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর স্যার এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করি, সেটা হচ্ছে
মানে ফরেন ইনভেস্টর যিনি উনি ইন্ডিয়ান, এই ভারতীয় নাগরিক, উনি বাংলাদেশে একটা কোম্পানিতে অলরেডি জব করতেছে, ওনার ওয়ার্ক পারমিট আছে। এখন উনি যদি এই ওই কোম্পানি থেকে রিজাইন দিয়ে বাংলাদেশে আরেকটা কোম্পানি খুলতে চায় বাংলাদেশে কোনো এক পার্টনার নিয়ে, সেই ক্ষেত্রে ওনার এই বিডার পারমিশনটা বা এই এই টাকা ট্রান্সফারের যে ইস্যুটা থাকে, এই সেটাকে ওনার ইন্ডিয়ান ব্যাংক থেকে বাংলাদেশে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে ওইখান থেকে ট্রান্সফার করলে হবে কিনা, কারণ ওনার এখানে অলরেডি রিটার্ন সাবমিট করে, উনি বাংলাদেশে রিটার্ন সাবমিট করে, প্লাস হচ্ছে বাংলাদেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্লাস বাংলাদেশের আরো ওই শিডিউল ব্যাংকেও ওনার ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই ক্ষেত্রে কি উনি ইন্ডিয়া থেকে করতে হবে, নাকি বাংলাদেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে করলে হবে, নাকি বাংলাদেশের যে কোনো এই শিডিউল ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে ওইখান থেকে করলে হবে? আপনার ফরেনার হিসাবে ওনার ওনার আইডেন্টি যদি ফরেনার হয়, বাংলাদেশে যদি নন রেসিডেন্ট হন, বাংলাদেশে ওনার ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু বিডার কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়েছে বাংলাদেশে, বিডার কন্ডিশনের কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়েছে ব্যাংকে, তার যদি ব্যাংকে টাকা জমা থাকে, ডলার জমা থাকে, উনি সেই সেই ডলার যদি ওনার হোয়াইট মানি হয়, যেহেতু উনি ফরেনার হিসাবে এখানে এন্ট্রি করবেন, ফরেনার হিসাবে ওনাকে ওই টাকাটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ওই যে আপনি যে এনএফসি অ্যাকাউন্ট করলেন সেখানে আপনাকে কি করতে হবে, ওই ডলার জমা করে এনক্যাশমেন্ট সার্টিফিকেট নিয়ে রেজিস্ট্রেশন ফর্মালিটি শেষ করতে হবে। এখন ডলার যদি ইন্ডিয়া থেকে আসে, সেটা ইন্ডিয়ার ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক বুঝবে। ডলার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশ থেকে তাকে দেয়, সেটা বাংলাদেশ ব্যাংক আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশ ব্রাঞ্চ বুঝবে। আরজেসি যেটা দরকার সেটা হচ্ছে তার ওই এনক্যাশমেন্ট সার্টিফিকেট। আরজেসি যখনই এনক্যাশমেন্ট সার্টিফিকেট পাবে তখনই তার রেজিস্ট্রেশন কনফার্ম করবে। এখানে কোম্পানির রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত বিডার কোনো কাজ নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তোদেরকে বললাম কিনা? জি স্যার। আমরা এখন কি নেক্সট হিসেবে যাই? স্যার আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। জি স্যার, ডিরেক্টর, শেয়ার হোল্ডার এবং স্যার উইটনেস যারা থাকবে তারা সিগনেচারটা কখন করবে? আমরা তো অনলাইন সাবমিশন করব। কি কি অনলাইন সাবমিশন? স্যার আমরা যখন কোম্পানি রেজিস্ট্রেশন করব, সেখানে ওই ডিরেক্টরদের সিগনেচার, তারপর উইটনেসে যে দুজন থাকবে তাদেরকে সিগনেচার রিকোয়ার্ড হবে কিনা, বা লাগলে তখন কখন আমরা তাদের সিগনেচার দেব? না, আপনি তো সিগনেচার সিগনেচার আপনি যদি কনসালটেন্ট হিসাবে তাদের অফিসে গিয়ে বা আপনার অফিসে তাদেরকে ডাকিয়ে ওই আপনার সামনে তারা স্বাক্ষর করে, তাহলে আপনি তো সাক্ষী হয়ে গেলেন, দেখুন সবকিছু। কারণ হচ্ছে যে আপনার স্বাক্ষর, উইটনেস হিসেবে যারা থাকলো তাদের স্বাক্ষর এবং যাদের সাবস্ক্রাইবারদের স্বাক্ষর, এটা কিন্তু স্ক্যান করে এই আরজেসিতে সফট কপি, স্ক্যান করা কপি সাবমিট করতে হবে, যেটা ওখানে রেকর্ড হিসেবে থাকবে। ফলে এই যে ছবির সাথে ছবি, সিগনেচারের সাথে সিগনেচার, ভবিষ্যতে আসতেছে এই ব্যক্তির ব্যাংক হিসাবে যে সিগনেচার আছে সেই সিগনেচারের সাথে আরজেসি সিগনেচার মেলায় দেখবে একই সিগনেচার কিনা। স্যার এক্ষেত্রে তার মানে কি আরজেসি তে এখন কোনো হার্ড কপি আলাদা করে জমা দেওয়া লাগে না, ওই যে কোনো ডকুমেন্ট দিতে গেলে ওগুলো স্ক্যান করে অনলাইনে ওই যে অ্যাড করে দিতে হবে, এতটুকুই নাকি? হার্ড কপি রাইট, আলাদা করে জমা দেওয়া লাগে? রাইট। একটু ঠিক আছে তাহলে। আমি একটু অ্যাড করি স্যার, উনি যেটা বললেন স্যার কোম্পানি ফরমেশনের জন্য আমাদের কোনো হার্ড কপি দেওয়া লাগে না, বাট যদি আমরা অন্য ক্ষেত্রে তো স্যার হার্ড কপি দেওয়া লাগে, তাই তো স্যার নাকি এরকম নাকি? আমরা এখন কোম্পানি ফরমেশনে আছি, কোম্পানি ফরমেশনে কোনো হার্ড কপি জমা দেওয়া লাগে না। আপনি অন্য ক্ষেত্রে বলতে সেটা যদি ওই যে স্যার নিচে এলাকা অপশন হয়, আছে না স্যার, নিচে যে অপশন আছে, নিচে
অন্য ক্ষেত্রে যদি হয় সেটা আপনি কোম্পানি ফরমেশনের পরে যে কোনো কাজ করতে গেলেই আপনাকে এখন পর্যন্ত ডকুমেন্ট আরজিসির কাউন্টারে সাবমিট করতে হয়। শুধুমাত্র এই কোম্পানি ফরমেশন পর্যন্ত তারা পেপারলেস করতে পারছে। আপনারা যারা কোম্পানি ফরমেশনের কাজ একদম পরিপূর্ণভাবে শিখতে চান তাদের জন্য অপরচুনিটি হচ্ছে আপনি কোম্পানি ফরমেশনের কাজ নেবেন। কোম্পানি ফরমেশনের কাজ নেওয়ার পরে ওই কাজটা নিয়ে যেই তথ্যগুলো আপনি বুঝলেন সমস্ত তথ্য নিয়ে আপনি আমার অফিসে চলে আসবেন, আমার টিমের সাথে আপনাকে বসায় দিব। আপনি এখানে বসে কোম্পানি ফরমেশন পুরো কাজটা আপনি এখান থেকে শিখে যাবেন। তাহলে আপনার প্র্যাকটিক্যালি কোম্পানি ফরমেশন শেখা হবে। প্র্যাকটিক্যালি যতক্ষণ আপনি না শিখবেন ততক্ষণ পর্যন্ত কি আমি এতক্ষণ যা বোঝালাম আপনার কোনো কিছু মনে থাকবে না। নিবন্ধনটা ওইভাবে আপনার অ্যানুয়াল রিটার্নটাও কি ওইভাবে করে দিয়েন? না, আপনার নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনাদের এই কোম্পানি ফরমেশনের বাকি যেটুকু থাকলো এটুকু আমি আগে শেখাবো, তারপরে নেক্সট স্টেপে যাবো। ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে, আজকের মতো ছুটি করি। আমরা নেক্সট সেশনে আবার খেলা থাকবো। আজকে নেক্সট ক্লাস কি 7:30টায় হবে? কালকে যদি কারো আপত্তি না থাকে 7টা থেকে প্রোগ্রাম শুরু করলে বোধহয় ভালো হয়, যেহেতু জি স্যার এগুলো জি কি রেকর্ডিং হবে না স্যার? আর্লি শুরু করলে আচ্ছা, আমার কালকে আমি যেহেতু আইসিসবি ট্রেজারার, আমার কালকে একটা মিটিং হওয়ার সম্ভাবনা আছে আইসিসবি তে। যদি ওই মিটিংটা আমার থাকে, মিটিংটা আজকে এখনো কনফার্ম হয় নাই, কনফার্ম করবে। যদি ওই মিটিংটা কালকে হয় তাহলে হয়তো আমি আপনাদের এই সেশনটা কালকে নিতে পারবো না, পরশুদিন নিব। সেক্ষেত্রে পরশুদিন আপনাদের সাথে দেখা হবে, এটা আমি কালকে জানাই দিব। স্যার আমাদের ভিডিও তো রেকর্ডিং হচ্ছে তাই না স্যার? রেকর্ডিং আপনাদের এখানে যেটুকু হচ্ছে আমি শুধু মূল জিনিসটাই রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব, মূল জিনিসের রেকর্ডিংটাই দিই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি তো বুঝতে পারছেন যে এই যে একে তো ফ্রি ক্লাস, তারপর হচ্ছে 47 প্রেজেন্ট, তার মানে আমরা আপনার কথাগুলা কত ইয়ে করছি। আজকে 6-7 মাস পরে আবার আপনার সাথে দেখা হচ্ছে স্যার। স্যার আপনি যে এটা বললেন যে ফাঁকি চুকি দিয়ে আপনি পড়ান না স্যার, স্যার এখানে উপস্থিতি আপনাকে বলে দিচ্ছে স্যার। নাহলে স্যার এই সারাদিন অফিস করে আপনার ক্লাসে স্যার। স্যার আমরা অবশ্যই স্যার আপনার জন্য দোয়া করি স্যার। আসসালামু আলাইকুম স্যার। দোয়া করবেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আপনাদেরকে আরো বেশি সময় দিতে পারি, আপনাদেরকে ভালোভাবে শেখাতে পারি। স্যার আমার একটা কথা ছিল, মানে অফিসের অ্যাড্রেসটা স্যার যদি মানে বলতেন তাহলে আমার মানে আমি একবার আপনার অফিসে যাওয়ার জন্য আর কি আসতে চাচ্ছিলাম। না ঠিক আছে, আসবেন, সেটা আমার নাম্বার আছে, আমাদের লোকের নাম্বার আছে। পুরোনো পল্টন, নোয়াখালী টাওয়ার, আজাদ সেন্টারের পাশের বিল্ডিং, 11 তলা। এটা খুবই সহজ লোকেশন। যখন আসবেন আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন, আমার অফিসের সাথে যোগাযোগ করে আসবেন। কোনো আপনারা যেভাবে কাজ পাবেন কাজ দিবেন, কাজ নিয়ে কাজ ধরবেন, কাজ শিখবেন। সবাইকে পেশেন্স নিয়ে আমার কথা শোনার জন্য, ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। সাথে শুভরাত্রি। এবং কালকে যদি মিটিং থাকে, কালকে বসতে পারবো না, সেক্ষেত্রে পরশুদিন আপনাদের সাথে আবার বলবো। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।